আজ সকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই। ব্যালকনির কাছে দাঁড়িয়ে সকাল সকাল সূর্যের আলো উপভোগ করছিলাম। বিশ্বনাথ মাঝেই বলে উঠল, আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি বলতো সৌরভ, আমরা আমাদের জীবনযাত্রাটাকে এমনভাবে হিসাব করে ফেলি, তাতেই আমাদের শরীর বিভিন্নভাবে অসুস্থ হতে শুরু করে। এই মনে করো খাওয়া দাওয়া, জল খাওয়া, তারপর মনে করো এই ঘুমানোর সময় ইত্যাদি। তবে আগেকার দিনের মানুষেরা সূর্য ডোবার একটু পরেই ঘুমিয়ে পড়তো এবং সূর্য ওঠার একটু আগেই ঘুম থেকে উঠেও পড়তো। সেক্ষেত্রে এখন তো মাঝে মাঝে এমনও হয়ে যায় যে সূর্য উঠে পড়ার পরে আমার ঘুমোতে যেতে হয়। আশা করি তোমার ক্ষেত্রেও এমনটাই হয়। তার মানে তুমি বলতে চাইছো অসুস্থতা এবং মানুষের স্বাস্থ্যের এমন অবনতির পেছনে মানুষের জীবনযাত্রাই দায়ী? 100% দায়ী। এখনকার দিনে যারা ঠিক মতনভাবে জীবনযাত্রাকে গুছিয়ে চলেছে তাদের কিন্তু কোনো সমস্যাই হয়নি। তাছাড়া মানুষ যত বেশি চিন্তা করবে তত বেশি রোগের কবলে পড়বে। হাসি খুশি চিন্তাহীন মানুষের শরীরে রোগ বাস করার সম্ভাবনা খুবই কম, যদি না অন্য কোনো উপায়ে জটিল কোনো রোগ তার শরীরে বাসা বাঁধে। মাঝে মাঝে বিশ্বনাথ এমনভাবে কথা বলে যে যেন মনে হয় বিশ্বনাথ গোয়েন্দা না হয়ে যদি দার্শনিক কিংবা অন্য কোনো স্কুল বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতো তাহলে সে বেশ নাম করতে পারত। তবে ইলিশ মাছের রূপ যে মাঝে মাঝে বদলে যায় সেটা আমিও জানি। একটা মানুষকে আমি ঘন্টার পর ঘন্টা চেয়ার টেবিলের ওপর বসে বন্ধ ঘরের মধ্যে কাগজপত্র আর খাতায় হিজিবিজি লেখা নিয়ে বসে থাকতে দেখেছি। আবার সেই মানুষটাকেই গোটা 24 ঘন্টার চেয়েও বেশি সময় আমি বাইরে কাটাতেও দেখেছি। বিশ্বনাথ যে বিষয় নিয়ে আমায় কথা শোনাচ্ছিল সে বিষয়টা যে নিজে কতটা মানে সেটা আমারও জানা আছে। তবে আজকাল একটা নতুন শখ হয়েছে তার, সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য দর্শন করা। ব্যালকনির কাছে দাঁড়িয়ে সূর্যের আলো তার গায়ে এসে পড়বে সেটা তার খুব ভালো লাগে। তবে এর সঙ্গে আরও একটা ব্যাপারও রয়েছে। সূর্য দেখার পরে হরিদার হাতের চা খেয়ে সকাল সকাল সে আবার ঘুমোতে চলে যায়। এই সমস্ত অপ্রয়োজনীয় কথা আর কাজের কথার মধ্যে একটা ব্যাপার অবশ্য রয়েছে। আমার এক চেনা ভদ্রলোক রমেশ হালদারের সঙ্গে আজ সকালে টেলিফোনে কথা হয়েছিল। কি করে জানি না বিশ্বনাথের বাড়ির টেলিফোন নাম্বারটা জোগাড় করেছিলেন তিনি, আর টেলিফোন করে প্রথমেই আমায় খুঁজলেন। তাই বিশ্বনাথও আমায় ডেকে দিল। দু একটা কথা বলার পরেই বুঝতে পারলাম আসলে কেন তিনি বিশ্বনাথের টেলিফোন নাম্বারে ফোন করে আমায় খুঁজছিলেন। ঘণ্টাখানেকের মধ্যেই তিনি আসবেন বলে জানিয়ে দিলেন এবং একটি বিশেষ সমস্যায় তিনি পড়েছেন ও তাই বিশ্বনাথের সাহায্য তার প্রয়োজন। সেটা মনে করিয়ে দিতেও কার্পণ্য করলেন না। আমি আর কি করি, বিশ্বনাথের দিকে তাকাতেই বিশ্বনাথ রাজি হলো। তাই আমিও আর দেরি না করে ঘণ্টাখানেকের মধ্যেই তাকে আসতে বলে দিলাম। তারপর থেকেই ব্যালকনির কাছে দাঁড়িয়ে রয়েছে বিশ্বনাথ। এখন তার সকাল সকাল স্নান করার অভ্যেসটাও নেই। বলা যেতে পারে এখন এটা তার একটা খানিক বদ অভ্যেসে পরিণত হয়েছে। একটু পরেই ভদ্রলোক এসে পড়বেন। আগেই বলেছি তার নাম রমেশ হালদার। বছর দুয়েক আগে কি একটা কারণে যেন তার সঙ্গে আমার সামান্য সখ্যতা তৈরি হয়েছিল, তবে সেটা খুব বেশি দিনের নয়। তবে ভদ্রলোকের সাথে ঠিক কি কারণে সখ্যতা ছিল সেটা এখন মনে পড়ছে না। যাই হোক, বসার ঘরে বিশ্বনাথ, আমি আর রমেশবাবু বসেছি। তখনই হরিদা আমাদের তিনজনের জন্যে চা দিয়ে গেল। চায়ে একটা লম্বা চুমুক দিয়ে রমেশবাবু বললেন, আমার নাম রমেশ সামন্ত। জানি আপনারা ব্যস্ত মানুষ, আর তাছাড়া সৌরভ বাবুর সঙ্গে আমার তো সাক্ষাৎ খুব একটা বেশি দিনের নয়। সামান্য 2-1বারই আমার বাড়িতে তিনি গিয়েছিলেন, আর তখন সৌরভবাবুর পাথরের মূর্তির প্রতি একটা ঝোঁক ছিল। আসলে আমার বাড়িতে বেশ কিছু পাথরের মূর্তি ছিল। এখনও সেসব কথা তার মনে আছে কিনা বলতে পারবো না, তবে সেই সমস্ত পাথরের মূর্তি এখন আর আমার বাড়িতে নেই।
হ্যাঁ, যাই হোক, আজ অন্য একটা বিশেষ কারণে আমি আপনার কাছে এসেছি বিশ্বনাথবাবু। আপনি যদি আমার কথাটা একটু সময় নিয়ে শোনেন। সমস্যায় না পড়লে কেউ আমার কাছে আসে না রমেশবাবু। আপনি যখন এসেছেন তখন আপনার কথা আমি অবশ্যই শুনব। তবে আপনি নিশ্চয়ই জানেন যে সমস্তটা শোনার পর যদি আমার মনে হয় মাথা ঘামাবার মতো কিছুই নেই, তাহলে কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারবো না। অনেকেই অতি সামান্য ব্যাপার নিয়ে আমার কাছে চলে আসে, আর সেই সমস্ত ব্যাপার দেখার মতো কিংবা ওই খোঁজ খবর করার মতো আমার হাতে অত সময় নেই। আশা করি না না, এই তো আমি জানি। আর তাছাড়া আপনার একজন চেনা পরিচিত মিস্টার রয়, তিনি আমায় আপনার কথা বলেছেন। মিস্টার রয়ের সঙ্গে আমারও সম্পর্ক বেশ ভালো। সেই মুহূর্তেই মনে পড়ে গেল রমেশবাবুর কথা। তার বাড়িতে আমি গিয়েছিলাম, সেখানে মিস্টার রায়ের সঙ্গে আলাপ হয়েছিল। মিস্টার রায়ের সঙ্গে রমেশবাবুর সম্পর্কটা বেশ ভালো, তাই মিস্টার রায় যে বিশ্বনাথের নাম্বার দিয়েছে এবং আমি যে এখানেই থাকি সে কথা বলেছে, তার বুঝতে বাকি রইল না। আচ্ছা, আপনি বলুন কি সমস্যা নিয়ে আপনি আমার কাছে এসেছেন? একসময় আমার পাথরের মূর্তি জমানোর শখ ছিল। দক্ষিণ পাড়ার কাছে আমার একটা ছোট্ট বাড়ি আছে। এখানে আমি আর আমার দূর সম্পর্কের এক ভাইপো থাকি। তাছাড়া আমার বাড়িতে কাজের লোক, রান্নার লোক, যাই বলুন, ওই সব মিলিয়ে আর একজন থাকে। তা সে আজ প্রায় 10 বছরের উপরে তো রয়েছেই। পাথরের মূর্তি জমানো শখটা বছরখানেক হলো কেটে গেছে। আর তারপরে আরও একটা অদ্ভুত শখ আমার হয়েছে। পুরনো দিনের বিভিন্ন জিনিস, মানে ওই অ্যান্টিক জিনিসপত্র জমানোর একটা বাতিক আমার শুরু হয়েছে ধীরে ধীরে। তবে আমার তো অঢেল অর্থ নেই যে টাকা ছড়িয়ে সমস্ত অ্যান্টিক জিনিসপত্র আমি জোগাড় করতে পারবো। তাই খোঁজ খবর করে যেটুকু মানে সম্ভব হয় আমার পক্ষে, সেটাই। এভাবেই একটা অকশন হাউসে খোঁজ করে অকশন থেকে অনেক দিন আগে একটা ছোট্ট বাক্স কিনেছিলাম। বাক্সটা বেশ পুরনো, কাঠের সঙ্গে টিনের একটা প্রলেপ রয়েছে। আর তাছাড়া বাক্সের গায়ে এখানে ওখানে বেশ কিছু কাজ করা রয়েছে। বাক্সটা ছিল বন্ধ, নিলামে উঠেছিল জিনিসটা। অন্যান্য সব জিনিসের সঙ্গে বাক্সটাকে দেখে আমার কিন্তু বেশ আগ্রহ হয়েছিল, অথচ নিলামে আরও অনেক দামি জিনিসপত্র ছিল বলে বাক্সটার দিকে কারোর তেমন নজর পড়েনি। তাই বলতে গেলে একরকম লাভেই বাক্সটা আমি পেয়েছিলাম, মাত্র 4000 টাকায়। যারা নিলাম করেছিল তারা একটা পুরনো জমিদার বাড়ির সমস্ত জিনিসপত্র নিলামে নিয়ে এসেছিল। বাক্সের ভিতরে কি আছে তারা তা জানতো না, কারণ বাক্সটা তো তারা খুলতেই পারেনি। মাত্র 4000 টাকায় যখন বাক্সটা কিনেছিলাম, তখন অনেকেই বলেছিল একটা পুরনো কাঠের বাক্স 4000 টাকায় কিনে নাকি আমি অনেক লস করেছি। আমার কিন্তু বাক্সটা বেশ ভালো লেগেছিল বিশ্বনাথবাবু। এতটুকু কথা বলে রমেশবাবু থামলেন। তারপর সামনে রাখা চায়ের কাপে আবারও একটা চুমুক দিয়ে আবার বলতে শুরু করলেন। তো বাক্সটা বাড়িতে নিয়ে এসে আমার ঘরেই রেখেছিলাম, তখন খোলার চেষ্টাও করিনি। পরদিন বাক্সটা খোলার চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে। খোলার চেষ্টা করতে করতে একটা ব্যাপার আমি বুঝতে পারলাম। অন্যান্য বাক্সের মতন এই বাক্সে কোনো ঢাকনা কিংবা ছিটকিনি নেই, তাই সেভাবে বাক্সটা খোলা যায় না। আসলে খুলতে হয় ওপর থেকে টেনে, ওই টিফিন বক্স যেভাবে আটকানো থাকে অনেকটা তেমন ভাবে। তবে এত বছরের পুরনো বাক্স, তাই জায়গাটা এতটাই টাইট হয়ে গেছে যে
টেনে খোলা তো দূর, কোথা থেকে খুলে আসবে সেটাই বোঝা যায় না। এরপর পড়লাম বাক্সটা নিয়ে। কাঠের মধ্যে টিনের পরতে যাতে নষ্ট না হয় তেমনভাবে অনেক কষ্ট করে ও সময় ব্যয় করে অবশেষে বাক্সটা খুলতেই আমার চোখ যেন ছানা বড়া হয়ে গেল। আপনি বিশ্বাস করবেন না বিশ্বনাথ বাবু, দেখলাম বাক্সের ভিতরে প্রাচীন কিছু বইপত্র আর একটা পাথর রয়েছে। পাথরটা খুব একটা বড় নয়, তবে বইগুলো দেখে বোঝা গেল সেগুলো বাংলা ভাষায় লেখা, কিন্তু আমাদের আপাতভাবে চেনা কোনো ভাষায় লেখা নয়। অনেকটা সংস্কৃতের মতো মনে হলেও বইয়ের ভাষা কিছুটা বুঝতে পারলাম। এই কথায় আমি আর বিশ্বনাথ দুজনেই যেন সতর্কিত হয়ে তাকালাম রমেশবাবুর দিকে। বিশ্বনাথ বলল, তার মানে আপনি বলতে চাইছেন প্রাচীন কোনো সংস্কৃত ভাষায় লেখা কোনো বই বাক্সটার মধ্যে রয়েছে কি, তাই তো? শুধু আমার নয়, বাক্সের সঙ্গে সঙ্গে আমার ছেলেরও তেমনটাই মনে হয়েছিল। ছেলে বলল কোনো অ্যান্টিক শপ কিংবা এমন কারোর সঙ্গে যোগাযোগ করতে যার এই সম্পর্কে জ্ঞান রয়েছে এবং এই জিনিস বাড়িতে না রেখে তার কাছে বিক্রি করে দিতে। প্রথমত এই সমস্ত জিনিস বিক্রি করলে বেশ কিছু টাকা পাওয়া যাবে। তাছাড়া এইসব জিনিস বাড়িতে রেখে দিলে শুধু শুধু পড়ে নষ্ট হয়ে যাবে। তার মানে আপনি সেই বইটা, মানে সেই প্রাচীন বাক্সটা বিক্রি করে দিলেন? প্রথমে ছেলের কথায় সেটাই ভেবেছিলাম, কিন্তু পরে ভাবলাম না, ওটা আমার কাছেই থাকবে, আর সেটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। জিনিসটা কি আপনার বাড়ি থেকেই চুরি হয়ে গেছে? হ্যাঁ বিশ্বনাথ বাবু, জিনিসটা গতকাল রাতেই আমার বাড়ি থেকে চুরি হয়েছে। সমস্যা হলো আমি পুলিশের কাছে যেতেই পারি, কিন্তু পুলিশের কাছে গেলে এমন একটা জিনিস, তার উপর যদি প্রাচীন বইটা আমি যতটা ভাবছি তার চেয়েও বেশি দামি হয়, তাহলে পুলিশের ঝামেলা যে বাড়বে সেটা তো আপনি বুঝতেই পারছেন। তাই মিস্টার রয়কে যখন বললাম তখন মিস্টার রয় আপনার কথাই বললেন। ওই প্রাচীন বইটা দেখার যে একটা ইচ্ছে আমারও হচ্ছে, সেই কথা আমি মিথ্যে বলবো না। তবে চুরিটা হলো কিভাবে? মানে আপনার বাড়িতে চোর যে সেই জিনিসটা চুরি করেছে সেটা আপনি কখন বুঝতে পারলেন? চুরিটা হয়েছে কাল রাতে। আমার বাড়িটা একতলা হলেও আমার বাড়িতে বেশ কয়েকটা ঘর রয়েছে। আমি, আমার ছেলে, কাজের লোক সবাই আলাদা আলাদা ঘরে ঘুমাই। তা কাল রাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। তখনই মনে হলো ঘরে যেন কেউ ঢুকেছে। দরজার পাল্লাটা সামান্য ফাঁক করা। একবার ভাবলাম চোখ খুলে উঠে চিৎকার করব, তারপর ভাবলাম যদি আততায়ীর কাছে কোনো অস্ত্র থাকে, তাই চুপ করে রইলাম। তারপর এক সময় বুঝতে পারলাম যে এসেছিল অন্ধকারে দরজার পাল্লাটা সামান্য ফাঁকা করে সে বাইরে বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে উঠে বসলাম। চিৎকার করতে আমার ছেলে ও কাজের লোক সকলেই চলে এলো, কিন্তু ততক্ষণে সে চোর চলে গিয়েছিল। কিন্তু চোর কোন পথে এসেছিল এবং কোন পথে গেছে সেটা একবারও দেখার চেষ্টা করেননি? বাড়ির পেছনের দিকের দরজাটা তো খোলাই ছিল। হয়তো সেই দরজা দিয়েই চোর ঢুকেছিল এবং ওই দরজা দিয়েই চোর বাইরে বেরিয়ে গিয়েছিল। কিন্তু তখন কিছু বুঝতে না পারলেও সকালে বুঝতে পারি। বাক্সটা আমার ঘরে থাকলেও বাক্সের মধ্যে থাকা সে প্রাচীন বইটা নেই। আমার এই বইটা কে চুরি করার চেষ্টা করতে পারে সেটা জানার জন্যই আমি আপনার কাছে এসেছি বিশ্বনাথ বাবু। বিশ্বনাথ কিছু বলল না। রমেশবাবুকে বিষয়টা নিয়ে একটু ভেবে জানাবে বলল। অতঃপর রমেশবাবু বিদায় জানিয়ে প্রস্থান করলেন। তিনি চলে যেতেই আমি বিশ্বনাথকে বললাম, আমার মনে হয়
রমেশবাবু ওই বইটা কে চুরি করেছে তা জানার সঙ্গে সঙ্গে বইটাও ফেরত পেতে চাইছেন। দেখলাম বিশ্বনাথ কিন্তু কিছুই বলল না। সে মনে মনে কিছু একটা ভেবে চলছিল। খানিক পর সে কিছু একটা ভেবে নিয়ে বলল, ব্যাপারটা বড্ড জটিল হয়ে গেল সৌরভ। কার কার ওই পুরনো বইয়ের উপরে নজর থাকতে পারে সেটা খুঁজে বার করা সহজ ব্যাপার হবে বলে আমার মনে হয় না, বিশেষ করে যখন জিনিসটা অকশন থেকে তুলে আনা হয়েছে। কিন্তু অকশনে যখন বাক্সটা ছিল তখন তো সেটা বন্ধ ছিল। যখন রমেশবাবু বাড়িতে এনে খুলছেন তারপরে বইটা দেখতে পেয়েছেন। অপরাধীর পক্ষে তো জানা সম্ভব নয় যে বাক্সের মধ্যে ওই বইটা রয়েছে, তাই না? কথাটা নেহাত তুমি মন্দ বলনি সৌরভ, তবে এটাও ভেবে দেখো, বাক্সের মধ্যে বইটা আছে সেটা শুধুমাত্র এক রমেশবাবুর ছেলে আর রমেশবাবুই জানতেন, অন্য কেউই জানতো না এই দুজন ছাড়া। আবার এমনও হতে পারে যে এই দুজনের মধ্যে কারোর কাছ থেকে অন্য কেউ জানতেও পেরেছে, কারণ বইটা যেদিন খুঁজে পাওয়া গেছে সেদিন তো চুরি হয়নি, চুরি হয়েছে অন্য দিন। কি বলতে চাইছে বিশ্বনাথ সেটা ঠিক বুঝতে পারলাম না, তাই বললাম, বিশ্বনাথ, আমার মনে হয় আমাদের একবার ঘরটা দেখা উচিত। তাছাড়া রমেশবাবুর সঙ্গে তার বাড়িতে চলে গেলে আরও কয়েকটা ব্যাপার আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। চুরির ব্যাপারটাতেও আমাদের তদন্ত করতে সুবিধা হবে, তাই না? আচ্ছা, তুমি কি এই রমেশবাবুর বাড়িটা চেনো? একটা কাজ করা যাক বরং, আজ বিকেলের দিকেই আমরা তার বাড়ি থেকে পৌঁছই। আমি আশা করছি যে তিনি হয়তো আজকে বাড়িতেই থাকবেন। বিকেলের দিকে আমি আর বিশ্বনাথ গিয়ে পৌঁছলাম রমেশবাবুর বাড়িতে। রমেশবাবু বাড়িতেই ছিলেন ও বাড়ির কাজের লোক মাধব বাড়িতেই ছিলেন। আমাদের দেখে রমেশবাবু বেশ খুশি হয়ে আমাদের তার ঘরে নিয়ে গিয়ে বসালেন। এ কথা ও কথার পর তিনি বললেন, এই যে এই যে এই দেখুন, এইটা হলো সেই বাক্সটা। আমরা বাক্সটা ভালো করে দেখলাম। লম্বায় 10 ইঞ্চি মতো হবে, চওড়ায় তার চেয়ে একটু বেশি। কালো রঙের কাঠের গায়ে বাঁট, যেটাকে ভদ্রলোক টিনের পরত বলছিলেন। সেটা আসলে টিনের পরত নয়, আসলে বাক্সটাকে বোধহয় মজবুত করার জন্যে পাতলা লোহার কোনো একটা আস্তরণ চারপাশে চাপানো হয়েছিল। পরবর্তীতে সেই লোহার আস্তরণ ক্ষয়ে ক্ষয়ে পাতলা হয়ে যায়, সেইটাকেই এখন টিনের আস্তরণ বলে মনে হয়। বাক্সটা হাতে নিয়ে ভালো করে বিশ্বনাথ নাড়াচাড়া করে দেখল, তারপর বলল, এই বাক্সের মধ্যেই ছিল জিনিসটা? আচ্ছা, আপনার কাছে যে সেই জিনিসটা আছে সেটা আপনি ছাড়া আর ঠিক কে কে জানতো? আমি ছাড়া আমার ভাইপো জানতো, আর জানতো আমাদের কাজের লোক মাধব। তবে তাকে আলাদা করে তেমন কিছু বলা হয়নি। এই ঘরে বসে যখন বাক্সটা নিয়ে খোলার চেষ্টা করছিলাম তখন মাধব 2-1বার এসেছিল মাত্র। পিছনের ঘরে দরজা দিয়ে চোর ঢুকেছিল সে কথা আপনি বলেছেন, কিন্তু পেছনের ঘরের দরজা দিয়ে চোর ভেতরে ঢুকলোই বা কী করে? ঘরের দরজা তো ভেতর থেকেই বন্ধ থাকে। কথাটা আমিও ভেবেছি, তবে একটা কথা, এই বাক্সের ভেতর থেকে যে বইটা চুরি হয়েছে সে কথাটা আমি আমার ভাইপো কিংবা কাজের লোক কাউকেই কিন্তু জানাইনি। আপনি সেইভাবেই ব্যাপারটা একটু দেখবেন। হ্যাঁ, এমনকি আমি যে বাক্সটা খুলে দেখেছি সে ব্যাপারে ওদের কিছুই জানানো হয়নি। কেন? বইটার উপরে আমার ভাইপো দিনেশের নজর ছিল। সে বারবার বইটাকে বাইরে বিক্রি করার কথা বলেছিল। এমনকি তার চেনাশোনা এমন অনেকেই আছে যারা এই ধরনের বইপত্র নিয়ে নাড়াচাড়া করে, সে কথাও সে আমায় আগেই বলেছিল। বুঝতেই পারছেন, এরপরে এই বইয়ের চুরিটা নিয়ে তাকে সন্দেহ করাটা স্বাভাবিক। কাজের লোক মাধব আমার বাড়িতে প্রায় 10 বছরের ওপরে রয়েছে, কিন্তু অর্থের কাছে তো কাউকে বিশ্বাস করা যায় না বিশ্বনাথবাবু। আমার মনে হলো রমেশবাবু আমাদের বাড়িতে যখন গিয়েছিলেন তখন তিনি এইভাবেই দুজনকে সন্দেহ করেননি। বাড়িতে ফিরে আসার পর এমন কিছু হয়েছে যার জন্য তিনি নিজের সন্দেহটা বদলে ফেলেছেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঘরের আশেপাশে বিশ্বনাথ ঘুরে দেখল, কিন্তু বুঝতে পারছিলাম মনের মতো কিছুই সে খুঁজে পাচ্ছে না। আর পাবেই বা কী করে?
চোর যদি বাক্স থেকে বইটা চুরি করে নিয়ে যায় তাহলে সে তো আর কিছুই রেখে যাবে না। বিশ্বনাথবাবু, আমার মনে হয় না এইখান থেকে আপনি কিছু বুঝতে পারবেন। রাতের বেলা চোর যাবার সময় এমন কিছু রেখে গেছে বলে তো আমার মনে হয় না। অপরাধী যতই সাবধানে কাজ করুক না কেন, সে কিছু না কিছু নিজের অজান্তে রেখেই যায়, আর সেটা থেকেই অপরাধীকে খুঁজে বার করা যায়। আমায় একটু আপনার বাড়ির কাজের লোক মাধবের সঙ্গে কথা বলতে হবে। চিন্তা নেই, তাকে আমি এই বই চুরির ব্যাপারে কোনো কথাই বলবো না। মাধবকে ডাকা হলো। আমি আর রমেশবাবু ঘরেই বসে রইলাম। বিশ্বনাথ মাধবের সঙ্গে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরটা ছোটোখাটো, এক পাশে একটা আলমারি, একটা আলনা, পাশাপাশি দুটো জানালা, মাঝারি আকারের একটা বিছানা আর একটা আয়না রয়েছে। অতি সাধারণ ঘরে যেসব থাকে আর কি। পাশাপাশি তিনটে ঘর, এক পাশে ছোট্ট একটা বারান্দা মতো রয়েছে, তার এক পাশে রান্নাঘর এবং বাথরুম। সামনের দিকে রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার একটা পথ রয়েছে। রান্নাঘরের পাশ দিয়ে পিছন দিয়ে বেরিয়ে যাওয়ার আরও একটা রাস্তা রয়েছে। রমেশবাবুর কথায় ওই পিছনের পথেই বেরিয়ে গিয়েছে অপরাধী। মাধবের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে বিশ্বনাথ বেরিয়ে এলো। দীনেশ বাড়িতে ছিল না, তাই দীনেশের সঙ্গে কথা বলা হলো না। এরপর রাস্তা পর্যন্ত রমেশবাবু আমাদের এগিয়ে দিতে এলেন। তারপর তিনি বললেন, বিশ্বনাথবাবু, যদি কিছু বুঝতে পারেন আমায় কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু অপেক্ষা করব। 4,000 টাকা দিয়ে জিনিসটা কিনেছিলাম বলে নয়, আসলে এমন একটা জিনিস হাতে এসেও তারপরে এইভাবে চলে যাবে, সেটা কেন জানি না, আমি না ঠিক মানতে পারছি না। বিশ্বনাথ কিছু বলল না। এরপর আমরা রমেশবাবুর বাড়ি থেকে বেরিয়ে এলাম। পথে নেমে বিশ্বনাথ হঠাৎ করে আমায় বলল, আচ্ছা সৌরভ, কত বছর বয়স থেকে তুমি এই বইপত্র পড়া শুরু করেছো? এমন একটা কথায় আমি আবার অবাক হলেও মনে মনে হিসেব করে বললাম, স্কুলে থাকার সময় থেকেই বইপত্র পড়তে বেশ ভালো লাগতো আমার। নিজে বই জোগাড় করে বেশ মন দিয়ে পড়তাম। তবু তুমি যদি বলো তাহলে বলবো সেটা হয়েছে ওই মাধ্যমিকের পর থেকে। রমেশবাবুকে বইপত্র সম্পর্কে খুব একটা আগ্রহী বলে তো আমার মনে হলো না। তার ঘরের সমস্ত কিছুই আছে, অথচ একটা বাংলা বই পর্যন্তও নেই। আমরা বাঙালিরা ঘরে কোনো বই পড়ি কি না পড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটা বইপত্র থেকেই যায়। এখানে কিন্তু তেমন কিছুই নেই। তার মানে রমেশবাবু ওই বইপত্র সম্পর্কে খুব বেশি আগ্রহী সেটা বলা চলে না। না, কখনোই বলা চলে না। ভদ্রলোকের ব্যাপারে আমি ভুলেই গিয়েছিলাম। এবার আরও ভালোভাবে মনে পড়ল। ভদ্রলোকের উত্তরার কাছে একটা দোকান ছিল, আর তারপর সেই দোকানটা কী কারণে যেন বন্ধ হয়ে যায়। ব্যবসায় লোকসান হয়েছিল বলে আমায় রমেশবাবু বলেছিলেন, কিন্তু ভিতরে আর অন্য কোনো ব্যাপার ছিল কিনা জানি না। সে যাই হোক, তারপর থেকেই ভদ্রলোক এরকম বাড়িতেই থাকতে শুরু করে দেন। তার জমানো টাকা পয়সা যে অনেক বেশি আছে সে ব্যাপারে কখনো গুজব শুনিনি। অথচ তিনি, তার ভাইপো এবং তার বাড়ির একজন কাজের লোক, এই তিনজনকে নিয়েই তার চলে যাচ্ছে। ব্যাপারটা বড়ই আশ্চর্যের। আচ্ছা, রমেশবাবুর ভাইপো এখানে এসেছেন তাও কতদিন হবে? মানে তোমার সঙ্গে যখন তার সাক্ষাৎ ছিল তখন দেখেছিলে? আমি মাথা নাড়ালাম। বিশ্বনাথ আরও কিছু একটা যেন বলতে গিয়েও নিজেকে সামলে নিল। আমরা বাড়ির দিকে রওনা হলাম। তবে তখনও জানতাম না ওই দিন সকালে আমাদের এমন একটা খবর পেতে হবে। হরিদা আমার দরজায় ধাক্কা দিল। দরজা খুলে ঘুম চোখে হরিদাকে কিছু বলার আগেই সে হাত দেখিয়ে বুঝিয়ে দিল যে কেউ একজন এসেছে। কোনো রকমে পোশাক বদলে বিশ্বনাথের ঘরে গিয়ে দেখি মিস্টার রায় বসে আছে। আমায় দেখে অন্যান্য সময় তিনি সামান্য হাসেন কিংবা সুপ্রভাত বলে অভিবাদন জানান, তবে আজ তেমন কিছুই করলেন না। তার মুখটা কেমন যেন থমথমে। বিশ্বনাথ বলল, সৌরভ, একটা খারাপ খবর আছে।
কাল আমরা রমেশবাবুর বাড়িতে গিয়েছিলাম। সেই রমেশবাবুই কাল রাতে মারা গেছেন। খবরটা ভোরবেলার দিকে পুলিশ পায়। ভোরবেলা থেকেই রমেশবাবুর বাড়ি থেকে তার ভাইপো দীনেশ নিরুদ্দেশ এবং তার সঙ্গে ওই কাঠের আর লোহার বাক্সটাও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি চুপ করে সামনে রাখা একটা চেয়ারে বসে পড়লাম। কি বলছে বিশ্বনাথ? কিন্তু মিস্টার রায়ের মুখ দেখে মনে হচ্ছে বিশ্বনাথ মিথ্যে কথা বলছে না। মিস্টার রায় গম্ভীর গলায় বললেন, ভোরবেলার দিকে ওদের বাড়ির টেলিফোন থেকে ওদের বাড়ির কাজের লোক টেলিফোন করে। ঘরের দরজা খোলা, ঘরের মধ্যে পড়ে রয়েছে রমেশবাবুর মৃতদেহ। তার মাথার কাছে গভীর আঘাতের চিহ্ন। বাক্সটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে তার ভাইপো প্রায় 2 বছরের বেশি সময় ধরে থাকতো। প্রাথমিক তদন্তে অনুমান করা যাচ্ছে যে বাক্সটা চোর চুরি করতে এসেছিল এবং চুরি করতে গিয়ে হয়তো রমেশবাবু দেখে ফেলেন ও চোরকে আটকাতে যান, ফলে চোর তাকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ভাইপোর নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারটা ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। যেমন অনুমান করা যাচ্ছে মিস্টার সামন্তর ভাইপো দীনেশ চাকলাদার রাতের বেলা কাজটা করেছে। কোনো কারণে সে নিজেই বাক্সটা চুরি করতে চেয়েছিল। হাতাহাতিতে কোনোভাবে রমেশ হালদার মাটিতে পড়ে যায় এবং তখনই তার মাথায় আঘাত লাগে। তারপরে সেই বাক্সটা নিয়ে নিরুদ্দেশ হয়ে যায় দীনেশ চাকলাদার, কারণ সকাল থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সকালের দিকে তার কোথাও বেরোবার অভ্যাস নেই। তাছাড়া দীনেশ চাকলাদারের ঘরের দরজা হাঁ করে খোলা, এমনকি রমেশ হালদারের ঘরের দরজাটাও খোলা। বাড়ির কাজের লোকটি সমস্ত ঘটনায় বেশ ভয় পেয়ে গেছে। তার কাছ থেকে জানতে পারলাম যে কাল আপনারা ওখানে গিয়েছিলেন, তাই আর কি খবরটা এখানে দিতে চলে এলাম। আমরা গিয়েছিলাম একটা চুরির কেসের সমাধান করতে, কিন্তু ব্যাপারটা যে এতটা জটিল হয়ে পড়বে সেটা ভাবতে পারিনি। একবারের জন্য আমার মনে হয়নি যে রমেশবাবুর জীবনের আশঙ্কা রয়েছে। কিন্তু কেউ ওই বাক্সটা চুরি করতে যাবেই বা কেন? ওই বাক্সের মধ্যে যেটা ছিল সেটা তো আগেই চুরি হয়ে গেছে। তাহলে এই কথায় মিস্টার রায় অবাক হয়ে একবার আমার দিকে আর একবার বিশ্বনাথের দিকে তাকালেন। বুঝতে পারলাম এখনো তাকে চুরির ব্যাপারে কোনো কিছুই বলা হয়ে ওঠেনি। কথাটা বলে ফেলে বেশ অস্বস্তি হলো, কিন্তু বিশ্বনাথ দেখলাম কথাটা আর লুকোনোর চেষ্টাই করলো না। বলল, সৌরভ ঠিকই বলেছে। কাল আমরা যখন রমেশবাবুর বাড়িতে গিয়েছিলাম তখন আসলেই তার ওই কাঠের বাক্সের ভেতর থেকে প্রাচীন বইটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি তার জন্যই আমাদেরকে ডেকেছিলেন। কিন্তু একই জিনিস দ্বিতীয়বার চুরি করার জন্য চোর এলোই বা কেন? এবং তার মধ্যে এত কিছু ব্যাপারও ঘটে গেল। ব্যাপারটা কেমন যেন মিলছে না। হতে পারে ওই বাক্সের মধ্যে আরো কিছু ছিল, সেটার জন্যই ওটা চুরি করার চেষ্টা আবার হয়েছে। আর যদি মনে করি দীনেশ চাকলাদার কাজটা করেছে, তাহলে তার পক্ষে ব্যাপারটা করা সহজ ছিল। রাতের বেলা কোনোভাবে সে বাক্সটা নিয়ে সরে পড়তে চেয়েছিল, আর তখনই রমেশ সামন্তর সঙ্গে তার হাতাহাতি হয়। কিন্তু যদি তেমনটা হয় তাহলে নিশ্চয়ই রমেশবাবু চিৎকার করবেন। তাহলে তখন তার বাড়িতে কাজের লোক মাধবের ঘুম ভাঙলো না কেন? তার ঘুম ভাঙলো একেবারে ভোরবেলার দিকে। ততক্ষণে দীনেশ চাকলাদার বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং রমেশবাবু মারা গেছেন। এই একটা খটকা আমাদেরও মনে এসেছে, আর তাই মাধবকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সেও উচ্চবাচ্য কিছুই করছে না, ভীষণ ভয় পেয়ে রয়েছে। তবে সে বারবার একটা কথাই বলেছে যে সে এই ব্যাপারে কিছুই জানে না। বাক্সের মধ্যে কি ছিল সেই ব্যাপারে সে আন্দাজ করতে পেরেছিল, তবে বাক্সের ভেতরের কথা তাকে রমেশবাবু কিংবা দীনেশ কেউ কিছুই বলেনি। না না, ব্যাপারটা যতটা সহজ বলে মনে হয়েছিল অতটা সহজ হচ্ছে না। মিস্টার রায়, আপনি মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছেন তো? আর রমেশবাবুর বাড়ির বাইরে সাদা পোশাকের পুলিশের ব্যবস্থাও রাখুন। যদি কোনোভাবে দীনেশ ফিরে আসে তাহলে একটা ব্যবস্থা করা যাবে। আর মাধবকে এখন পুলিশের হেফাজতে রাখতে হবে না। পুলিশের হেফাজতে রাখলে তার কাছ থেকে কোনো কিছুই বার করাও যাবে না। তার চেয়ে বরং তাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে ছেড়ে দিন। যদি সে কোনো কিছু করে থাকে তাহলে নিশ্চয়ই সে কোনো একটা ভুল করবেই, আর তখনই তাকে ধরা যাবে। আশা করছি আমি কি বলতে চাইছি তা আপনি বুঝতে পারছেন। মিস্টার রায় বিশ্বনাথের সমস্ত কথা বুঝতে পারল, এমনকি আমিও বুঝতে পারলাম। একটু পরেই মিস্টার রায় বেরিয়ে যেতেই
আমি শুকনো মুখে বললাম, কাল এতক্ষণ আমরা ওই বাড়িতে কাটালাম, তবে একবার মনে হয়নি যে এমন একটা ব্যাপারও হতে পারে। কিন্তু দীনেশ কাজটা করবেই বা কেন? রমেশবাবু দীনেশকে সন্দেহ করতেন সেটা ঠিক, কিন্তু তাই বলে কি সে রমেশবাবুকে খুন করতে পারে? দেখো সৌরভ, আমাদের এই কাজে সকলকেই সন্দেহ করতেই হয়, তাই মাধব ও দীনেশকে যেমন সন্দেহ করতে হচ্ছে, তেমন আমার কিন্তু রমেশবাবুকেও সন্দেহ করতেই হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, চেয়ার ছেড়ে উঠে বললাম, তুমি কি পাগল হয়ে গেছো নাকি বিশ্বনাথ? হ্যাঁ, রমেশবাবু তো আত্মঘাতী নয়, তাহলে এসব কথা? আর তাছাড়া বাক্সটা তো ঘর থেকে বাইরে বেরিয়েছে, রমেশবাবু কি করে সেটা চুরি করেছে? আর আর কেনই বা করবে? একটা কথা ভেবে দেখো সৌরভ, রমেশবাবু কিন্তু বাক্সের ভেতরে থাকা সেই পুরনো বইটা চুরির কথা বলেছেন, অথচ চোর যে ঘরে এসেছিল এবং চোর যে চুরি করেছিল সেই ব্যাপারে তো কেউই জানে না। সেদিন রাতে যখন চোর এসেছিল তখন সেই ব্যাপারটা আর কে দেখেছিল? মাধবের কাছ থেকে আমি যেটুকু শুনেছি তাতে চোরের ব্যাপারটা প্রথমে বুঝতে পারেনি রমেশবাবু, তিনি ডাকাডাকি করে সকলকে তোলেন। এবার মনে করো সেদিন কোনো চোরই আসেনি এবং রমেশবাবু ইচ্ছা করেই চোরের ব্যাপারটা তৈরি করেছেন সবার চোখে কিছু একটা প্রমাণ করার জন্য। তাহলে আমি অবাক হলাম, বিশ্বনাথ যে এমন ভাবেও ভাবতে পারে তা আমার জানা ছিল না, কিন্তু সেটা নিজের কানে শুনে কেমন যেন অবাক লাগলো। বললাম, কিন্তু তুমি তো বলেছিলে সবকিছুর পিছনে একটা মোটিভ থাকে, তাহলে এই কাজের পিছনে মোটিভ কি ছিল? তিনি তো নিজে আমাদের কাছে এসেছিলেন, আর ওই বাক্সের মধ্যে থেকে যে বইটা চুরি হয়েছে সেটাও তো তিনিই জানান, তাহলে এর পেছনে কি মোটিভ থাকতে পারে? এবার বিশ্বনাথ কোনো উত্তর করল না, অন্যমনস্কভাবে বলল, এমন কোনো একটা ব্যাপার আমাদের চোখের সামনেই রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা বার করতে পারলেই কেসটা অনেকটাই সহজ হয়ে যাবে। কিন্তু এই দীনেশ চাকলাদারের নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারটা আমি কিছুতেই মেলাতে পারছি না। চুরি যদি করতেই হতো তাহলে সে বাক্সটা চুরি করবে কেন? বাক্সের ভিতরে যেটা রয়েছে সেটাই তো চুরি করতে পারতো। আরও একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, কিন্তু সেটা আমি তোমায় পরে বলবো। এখন চলো একবার থানায় যেতে হবে, এই মাধবকে ছেড়ে দেওয়ার আগে ওর সঙ্গে একবার কথা বলতে হবে। বিশ্বাস করুন, আমি এমন কাজ করিনি। আমি কেন শুধু শুধু বাবুকে মারবো? বাবু আমার পেটে ভাত জোগান। আমার মায়ের যখন শরীর খারাপ হলো তখন বাবু আমায় টাকা দিয়েছিলেন আমার মায়ের চিকিৎসা করানোর জন্য। সেই টাকার কথা বাবু কখনো আমায় বলেননি। সেদিন তুমি ঠিক যে যে কথাগুলো আমায় বলেছিলে তার সমস্ত কিছুই তোমার মনে আছে তো? আচ্ছা, এবার আমায় বলো তো, তোমার কি মনে হয় কাল রাতে আসলে ঠিক কি হয়েছিল? বলতে পারবো না বাবু, আসলে আমার ঘুম খুব গভীর তো, একবার ঘুমিয়ে পড়লে সহজে আর ঘুম ভাঙে না। আমি মাঝে মাঝে এ বাড়িতে থাকি রাতের বেলা, আবার মাঝে মাঝে বাড়িতে চলে আসি মায়ের কাছে। আসলে মায়ের শরীর এতটাই খারাপ যে মাঝে মাঝেই তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। হাসপাতালে যখন মা থাকে তখন আর বাড়িতে থাকি না। এখনও মা হাসপাতালেই আছে, আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। কাল রাতে মায়ের চিন্তায় ঘুম আসছিল না, তারপরে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম ঠিক মনে নেই। রাতের দিকে মনে হলো দরজা খোলার একটা শব্দ যেন শুনতে পেলাম। তবে রাতের বেলা তো বাবু বাইরে বেরোয়, ছোট বাবুও মাঝে মধ্যে বাইরে বেরোয়, তাই আর তেমন কিছু ভাবিও নি করিও নি। শেষ রাতের দিকে ঘুমটা যখন ভেঙে যায় তখন উঠে গিয়েছিলাম, মানে আর কি, ওই তখনই দেখতে পেলাম যে বাইরের ঘরের ওই দরজাটা খোলা। প্রথমে আমি যাইনি, কাজ সেরে ঘরে ঢুকতে যাব, তখন মনে হলো এত রাতে বাবুর ঘরের দরজাটা খোলা কেন। তখনই আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখি মেঝের ওপরে বাবু পড়ে রয়েছে, তার মাথাটা সামনের দিকে উল্টে রয়েছে আর চারিদিকটা রক্তে ভেসে যাচ্ছে। এই দাঁড়াও, নিচের দিকে মানে ওই উল্টে পড়ার মতো করে পড়েছিলেন উনি, তাই? হ্যাঁ,
ঘর থেকে বাইরের দিকে বের হতে গিয়ে কেউ যদি হুমড়ি খেয়ে পড়ে যায় তাহলে ঠিক যেমনটা হবে তেমনটি। আর দিনেশের ঘরের দরজাটা কি খোলা ছিল? হ্যাঁ, ছোটবাবুর ঘরের দরজাও ওই খোলাই ছিল। আমি তো ছোটবাবুকে এখানে ওখানে তখন অনেক খুঁজছিলাম, কিন্তু পেলাম না। তারপরে কি করব ভেবে না পেয়ে চিৎকার চেঁচামেচি করে আশেপাশে লোক জড়ো করলাম। তাদের কথাতেই থানায় ফোন করলাম। তখন পুলিশ ভেবেছে বোধহয় আমি সমস্ত কিছু করেছি। আমি জানি বাবু, আমার কিছু হবে না। আমি যখন কিছু করিনি তখন আমার ভয় পাওয়ার তো দরকার নেই, তাই না? থানায় একপাশে মাধবকে বসিয়ে রাখা হয়েছিল। সেখানেই আমি আর বিশ্বনাথ তার একপাশে বসে তার সঙ্গে কথা বলছিলাম। এ কথা ও কথার মধ্যে সে কয়েকটা কাজের কথা মাধবকে বলেছিল, সেগুলো নিয়ে ভাবতে থাকলাম। কিন্তু বাক্সটা কোথায় গেল বলো তো? আচ্ছা, বাক্সটা তো তুমি দেখেছো। বাক্সের মধ্যে যে বইটা ছিল সেই বইটা কি তুমি একবারও দেখেছিলে? কালই তো বললাম বাক্সের মধ্যে কি ছিল তা আমি দেখিনি। তবে বাক্সের মধ্যে যে দামি জিনিস কিছু একটা ছিল সেটা আমার মনে হয়েছিল, কারণ বাবু বাক্সটাকে সব সময় আগলে আগলে রাখতেন। যে রাতে চুরি হয়েছিল, মানে প্রথম যে রাতে চুরি হয়েছিল, সেই রাতের ঘটনাটা আরেকবার বলবে আমাকে? সেই রাতে বাবুর চিৎকারে আমার ঘুম ভেঙেছিল। বাবু চোর চোর বলে চিৎকার করছিলেন। আমি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি বাবু পেছনের দরজাটার কাছে দাঁড়িয়ে আছে। তখনই ছোটবাবু সবে দরজা খুলে ওই বাইরে বেরিয়েছে। ছোটবাবু বললেন, আরে কি হলো কি কাকা, এমনভাবে চিৎকার করছো কেন? এখন আবার কোথায় চোর এলো? আমার ঘরে রমেশ চোর ঢুকেছিল। এই দেখো, ও পেছনের দরজাটা খোলা। ওই দরজা দিয়েই বাইরে বেরিয়ে গেছে বোধহয়। তোমার ঘরে চুরি হওয়ার মতো দামি কোনো জিনিস আছে বলে তো মনে হয় না। তাহলে চোর আবার কি নিতে আসবে? আমার ঘরে চুরি করার মতো জিনিস আছে, চোর সেটাই নিয়ে গেছে। তোরা বুঝবি না। পুলিশে খবর দিতে হবে, কিন্তু পুলিশে খবর দিলেও তো বিপদ। বাবু কেমন ভাবে যেন কথাটা বলছিল, প্রচন্ড ভয় পেয়েছে মনে হলো। তারপরে তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আমি আর ছোটবাবু অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। পেছনের দরজাটা বন্ধ করে দিয়ে তারপরে আবার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু কি চুরি হয়েছে সে ব্যাপারে কিছুই জানতে পারলাম না। পরদিন সকালে ছোটবাবু হাসতে হাসতে আমায় বলেছিল, বুঝলি মাধব, কিছুই হয়নি। নিশ্চয়ই কাকার স্বপ্ন দেখেছিল। ওই বাক্সটা নিয়ে আসার পর থেকেই এসব হচ্ছে। আমারও কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। কিন্তু এই দিনেশ কোথায় চলে গেল? দিনেশকে খুঁজে না পেলে তো কিছুই বোঝা যাবে না। আরও একটা প্রশ্ন, রমেশবাবু যে সমস্ত কথা আমাদের বলেছেন তার সবকটা কথাই কি সত্যি? কিছুই বুঝতে পারছি না সৌরভ। এমন একটা অদ্ভুত কেস যে আমার হাতে এসে পড়বে সেটা আমি ভাবতেও পারিনি। আচ্ছা, রমেশবাবুকে তো তুমি চিনতে, তার মধ্যে কি কখনো এমন কিছু লক্ষ্য করেছিলে যেটা আদৌ স্বাভাবিক নয়? আমি উত্তর দেওয়ার আগেই থানায় হুড়মুড় করে এসে ঢুকলো একজন। আর তাকে দেখি মাধব চিৎকার করে বলল, ছোটবাবু ছোটবাবু আপনি। বুঝতে পারলাম যে হুড়মুড় করে এসে ঢুকেছে সে আর অন্য কেউ নয়, দিনেশ চাকলাদার। পুলিশ অফিসার মিস্টার রায়ের দিকে তাকিয়ে সে বলে উঠল, অফিসার, অফিসার আমায় বাঁচান। আমি একটু আগে খনিকে দেখেছি, একটু আগে দেখেছি ওকে। তার কথায় আমরা সকলেই অবাক হয়ে গেলাম। সে তখনও হাঁপাচ্ছিল। তাকে সামনের চেয়ারে বসিয়ে জল দিতেই অমনি চো চো করে সমস্ত জলটা খেয়ে আবারও একই কথা বলে উঠল, অফিসার আমায় বাঁচান, বাঁচান আমায়। আমি কালকে রাতে খনিকে দেখেছি। আচ্ছা, তুমি একটু শান্ত হও। তোমার নামই তো দিনেশ, কি তাই তো? তোমার খোঁজই তো আমরা করছিলাম। একটু শান্ত হয়ে নিয়ে বলো যে কাল রাতে আসলে ঠিক কি ঘটেছিল। দিনেশ আমার দিকে তাকালো। বুঝলাম সে বিশ্বনাথকে আর আমাকে চিনতে পারল। বলল, আপনারাই কাল আমাদের বাড়িতে এসেছিলেন, কিন্তু আমি তখন ছিলাম না। আমি যদি তখন থাকতাম তাহলে সমস্ত কিছুই তখন পরিষ্কার হয়ে যেত। এমন কিছু আর হতো না।
আসলে আমার মনে হয় কাকার মাথাটা একটু সমস্যা দেখা দিয়েছে। কাকা এমন একটা অদ্ভুত ব্যাপার করে ফেলেছিল, তার জন্যই এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, না হলে কিছুই হতো না। তুমি একটু শান্ত হয়ে বসো, তারপরে সমস্ত কথা ভালো করে খুলে বলো, না হলে আমরা কিন্তু কিছুই করতে পারবো না। তোমার কাকার যে মৃত্যু হয়েছে সে কথা তুমি নিশ্চয়ই জানো। আর কাল রাত থেকে তুমি কোথায় ছিলে, আর এখন তুমি কোথা থেকেই বা আসছো? দীনেশ বসেছিল, তার দুই চোখ যেন কোটরে ঢুকে গেছে, এলোমেলো চুল, মুখটা কেমন যেন শুকনো, পরনের পোশাকটাও কেমন যেন এলোমেলো হয়ে রয়েছে। বেশ কিছুক্ষণ সে বসে নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করলো। কালকে রাতে আমি যখন উঠলাম তখন দেখলাম কাকার ঘরের দরজাটা সামান্য খোলা। ঘরের ভেতর থেকে আলো বেরোচ্ছে। মনে হলো ঘরের ভেতরে কাকার সঙ্গে কি যেন কথা বলছে, কিন্তু অত রাতে কাকা কার সঙ্গে কথা বলবে সেটাই বুঝলাম না। প্রথমে ভাবলাম হয়তো মাধবদার সঙ্গে কথা বলছে, কিন্তু মাধবদার ঘরের দরজা বন্ধ দেখে আমি কাকার ঘরের কাছে এগিয়ে যাই। আর তখনই দেখতে পেলাম লোকটাকে। এই মুখটা যেন আমি আগেও দেখেছি। দেখি সেই লোকটা আর কাকা চাপা স্বরে কথা বলছে। জিনিসটা আমি এখনো বাইরে কাউকে দেখাইনি। তুমি একবার দেখো ভালো করে, দেখে আমায় বলো। আমার তেমন কিছু মনে হচ্ছে না। এই বইটা বড় জোর 100 বছরের পুরনো হবে, তার বেশি পুরনো হবে না। ভাষাটা সংস্কৃত, আসলে পুরনো দিনের ভাষা তো, তাই এমন মনে হচ্ছে। তাছাড়া বইয়ের অবস্থা তো খুব ভালো নয়, তাই ভালোভাবে পড়াও যাচ্ছে না। কি বলছো তুমি? এই বই 100 বছরের পুরনো? আমার তো মনে হচ্ছে তার চেয়েও বেশি পুরনো, এর দাম আরও বেশি। তুমি মিথ্যে কথা বলছো। আমার কাছ থেকে কম টাকায় জিনিসটা তুমি হাতিয়ে নিতে চাইছো। আরে আমি কেন জিনিসটা কম দামে হাতিয়ে নিতে চাইব? তাছাড়া আমি তো জিনিসটা বিক্রি করে সেখান থেকে একটা পার্সেন্টেজ নেবই। বেশি দামে বিক্রি করতে পারলে তো বেশি টাকাটা আমার থাকবে। পার্টির সঙ্গে তো তোমায় কথা বলাবো, কিন্তু এখন আমায় যেতে হবে। তাছাড়া বুঝতেই পারছো তোমার কাছে আমি যে এসেছি এমনভাবে, এসব আবার জানতে পারলে সকলে সন্দেহ করবে। এলাকায় তো আমি খুব কারো একটা বাড়িতে যাই না। কম করে 20,000 টাকায় এই বইটা আমি বিক্রি করব, তার চেয়ে কমে আমি পারবো না। আমি চেষ্টা করব, যদি দাম পাই তাহলে তো নিশ্চয়ই দেব। কিন্তু তোমার বাড়িতে দুজনে এসেছিল মনে হলো, কাল তাদের মধ্যে একজনকে চেনা চেনা মনে হলো। লোকটা কিন্তু গোয়েন্দা, কিন্তু সে তোমার বাড়িতে কেন এসেছিল বলবে? আরে দীনেশের কথা তো তুমি জানো। ছেলেটা তার ব্যবসাপত্র কিছু বুঝলো না। বইটা পুরনো যেই শুনেছে, ও নাকি সেটাকে কাছাকাছি কোনো লাইব্রেরি কিংবা অন্য কোথাও দিয়ে দেওয়ার কথা বলছে। আরে ওই বই বিক্রি করে যে কত টাকা পাওয়া যাবে সে ব্যাপারে ওর কোনো চিন্তাই নেই। বইটা ওকে এখনো দেখায়নি, শুধু বলেছি মাত্র। তাতেই ছেলেটা বইটাকে লাইব্রেরিতে দেবে দেবে করছে। আরে গরিবের ছেলে হলে যেমন হয় আর কি। তাই বলছি তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। ব্যাপারটা বাইরে সবাইকে বুঝিয়ে রেখেছি যে জিনিসটা চুরি হয়ে গেছে। দীনেশকেও আজ সন্ধেবেলায় তাই বলেছি। তাছাড়া ওই গোয়েন্দা তো আবার মাধবের সঙ্গে কি যেন কথাবার্তা বলেছে। মাধব জানে এই বাক্সের মধ্যে কিছু আছে, কিন্তু কি আছে সেটাও জানে না। কাজটা কিন্তু ঠিক করোনি। হঠাৎ করে গোয়েন্দা ডাকতে গেলে কেন? সব কিছুই তো করতে হলো ওই দীনেশেরই জন্য। আগে আগে গোয়েন্দার সঙ্গে কথা বলে রাখলাম, যাতে পরে দীনেশকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া যায় জিনিসটা আগেই চুরি হয়েছে। আমি কোনো মিথ্যে কথা বলিনি। বইটার যে দামটা অনেক বেশি হবে সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। 100 বছর নয়, ওটা তার চেয়েও বেশি সময়ের পুরনো। লোকটা কোনো রকমে কাকাকে বুঝিয়ে বইটা নিয়ে যেতে চাইছিল, আর ঠিক তখনই আমি ঢুকে পড়ি। টানাটানি করতে গিয়ে কাকার হাত থেকে বাক্স সহ বইটা চলে যায় লোকটার হাতে। কাকা ছিটকে পড়ে মেঝের ওপরে। লোকটা আমায় একটা ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে যায়। আমিও পিছন পিছন ছুটে যাই। এখানে কি হয়েছিল তখন আমি জানি না। লোকটা বেরিয়ে ছোট রাস্তা ছেড়ে বড় রাস্তা পেরিয়ে ওই পশ্চিম দিকে ছুটতে থাকে। আমিও তার পেছন পেছন ছুটি সেই পথ ধরে।
একসময় লোকটা একটা পুরনো ভাঙা কারখানায় গিয়ে ঢোকে। আমিও তার পিছনে, কিন্তু আমি এবারে তার পিছনে যাওয়ার সাহস পাইনি, কারণ সেখানে আরও কয়েকজন ছিল। তারা আমায় খোঁজাখুঁজি করতে শুরু করলো। বাকি রাতটা কারখানার ভেতরেই আমি লুকিয়েছিলাম। তারপরে ভোরের আলো পড়তেই বাইরে বেরিয়ে আসি। প্রথমে কি করব বুঝতে পারছিলাম না। বাড়িতে গিয়ে দেখি কেউ নেই। আশেপাশের লোকেদের কাছে সমস্ত কথা শুনে আমি এখানে চলে এলাম। তার মানে বাক্সের ভিতরের বইটা চুরি হয়নি? রমেশবাবু আমাদের মিথ্যে কথা বলেছিলেন, কিন্তু কেন? হঠাৎ করেই কাকার মধ্যে কি যেন একটা পরিবর্তন হয়ে গেছিল। অনেক টাকা তার নাকি কোনো একটা কারণে প্রয়োজন ছিল, তাই তো অকশনগুলোতে চলে যেতেন। কম দামে জিনিস কিনে বেশি দামে বিক্রি করার চেষ্টা করতেন। কত বারণ করতাম এই সমস্ত না করতে, কিন্তু কিছুই শুনতেন না। বাক্সটার মধ্যে পুরনো বইটা পেয়ে মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছিল। কাকা সেদিন রাতে কি যে করেছিল কি জানি। সেদিন আমি বাড়িতে থাকলে হয়তো এমন কিছুই হতো না। তার মানে তুমি বলতে চাইছো যে লোকটাকে তুমি দেখেছো সেই বাক্সটা বইসহ চুরি করেছে? তার মানে যেদিন রমেশবাবু আমাদেরকে বাক্সটা দেখিয়েছিলেন সেদিন বাক্সের মধ্যেই বই ছিল? আগে হ্যাঁ, আমার তাই মনে হয়। হয়তো সেদিন কাকা বইটা অন্য কোথাও রেখে দিয়েছিল, তবে রাতের বেলা বাক্সের মধ্যে বইটা ছিল। আমি নিজের চোখে দেখেছি সেটা। সেই প্রথমবার আমি বইটাকে দেখেছিলাম। এর আগেও দেখেছিলাম, তবে অতটা ভালোভাবে নয়। আচ্ছা, এবার কি করা যায়? লোকটাকে কি সত্যি ধরা যাবে? তুমি যখন ওকে এত ভালোভাবে দেখতে পেয়েছো তখন তাকে নিশ্চয়ই ধরা যাবে। চলো এক্ষুনি, তোমায় নিয়ে আমরা বেরোচ্ছি। ওই কারখানায় গিয়ে যদি কাউকে পাওয়া যায় তাহলে তাকে তুলে আনবো, তারপরে বাকি সবাই বেরিয়ে আসবে। তখনই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। সংক্ষেপে বলা যায়, পুলিশের জিপে করে আমি, বিশ্বনাথ, মিস্টার রায়, দীনেশ এবং একজন কনস্টেবল মিলে গিয়ে পৌঁছলাম সেই কারখানায়। এলাকা থেকে বেরিয়ে বাইরের দিকে একটা পুরনো কারখানা। সেখানে দুজনকে পাওয়া গেল। সেই কারখানার একটা ভাঙা ঘরে চোরাই করা অনেক জিনিসপত্র জড়ো করা হয়েছিল। তার মধ্যে বাক্সটাও খুঁজে পাওয়া গেল। চোরাই জিনিসপত্র সহ দুজনকে গ্রেফতার করা হলো। তাদের কাছ থেকেই বাকিদেরও খোঁজ খবর করা গেল। যে লোকটিকে আসলে দীনেশ দেখেছিল সেই এলাকায় দালাল হিসেবে তার বেশ নাম রয়েছে। চুরির জিনিসপত্র কেনাবেচার গোপন কাজ সে করেই থাকে। তাছাড়া অন্য অপরাধও সে অনেক করেছে। তবে সে নাকি ইচ্ছাকৃতভাবে রমেশবাবুকে খুনটা করেনি। ধাক্কাধাক্কিতে রমেশবাবু মাটিতে পড়ে যান এবং মাথায়, কপালে এবং নাকে আঘাত লাগে। তার ফলে সেখানেই তার মৃত্যু হয়। তার ঠিক দুদিন পর দীনেশ আমাদের বাড়িতে এসেছিল। এ কথা ও কথার পর বলল, এখানে আর থাকবো না, ভাবছি এখান থেকে চলে যাব। কাকার জন্য এখানে ছিলাম, আর এখানে যখন কাকাই নেই তখন। আমার কিন্তু সেটা মনে হয় না। রমেশবাবু তোমাকে নিজের কাছে এনে রেখেছিল, তোমার এখানেই থাকা প্রয়োজন। তাছাড়া রমেশবাবুর কাছে আমি শুনেছি তোমার আর অন্য কোথাও যাওয়ার জায়গাও নেই। তবে যদিও তুমি বড় হয়েছো, নিজে কিছু একটা করলে তাতে তোমার ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। তবে বাড়িটা শুধু শুধু ছেড়ে দিলে সমস্যা হতে পারে। তাছাড়া মাধবের তো আর কোনো দোষ নেই। এই সমস্ত কিছুতে মাধবের কাজটাও চলে যাবে। তার মায়ের অবস্থাও খুব একটা ভালো নয়। আশা করি তুমি বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। তাহলে এক কাজ করি, মাধবকে পুরোপুরি বাড়িতে নিয়ে চলে আসি। তার মায়ের হাসপাতালে যা খরচ তা আমি মোটামুটি জোগাড় করতে পারবো, কারণ একটা কাজ আমি বেশ কয়েক মাস ধরেই শুরু করেছি। তাহলে আর এখান থেকে যাওয়ার কথা ভাবছি না। কিন্তু যদি আমি কাকার কথা শুনতাম তাহলে হয়তো এমন কিছু হতো না, তাই না বিশ্বনাথ বাবু? বিশ্বনাথ সামান্য হাসল, তারপর বলল, যেটা হওয়ার ছিল সেটা হয়তো দুদিন পরেই হতো। কারণ যে মানুষটা কোনো একটা কারণে এত বড় মিথ্যে কথা বলতে পারে তার তো ক্ষতি হবারই ছিল।
না হলে হঠাৎ করে এমন ধাক্কিতে মেঝেতে পড়ে গিয়ে রমেশবাবু মারাই বা যাবেন কেন? এই ব্যাপারটা পুরোপুরি কাকতালীয় হয়ে গেল না? তুমি বরং নিজেকে দোষ দিও না। তুমি যা করেছো ভালোই করেছো। বইটা পুলিশের তরফে যাতে কোনো ভালো লাইব্রেরিতে গিয়ে পৌঁছায় তার ব্যবস্থা আমিই করব। দীনেশ খুশি হলো। আমাদের সঙ্গে করমর্দন করে সে বেরিয়ে যেতেই আমি বললাম, সত্যি পৃথিবীতে কত রকমের মানুষ থাকে। রমেশবাবুকে যদি আমি আগে থেকে না চিনতাম তাহলে এই ব্যাপারটা এত সহজে বিশ্বাসই করতে পারতাম না। যখন তিনি ব্যবসা করতেন তখনও টাকার প্রতি তার একটা আলাদা আকর্ষণ ছিল, কিন্তু তাই বলে এমন একটা কাজ যে তিনি করবেন সেটা ভাবতেই পারছি না। কে কখন কি করবে তা আগে থেকে বলা যায় না সৌরভ। সব কিছুর জন্যই তৈরি হয়ে থাকতে হয়। তবে আমি দীনেশকে কিছুক্ষণের জন্য হলেও সন্দেহ করেই ছিলাম, মাধবকেও করেছিলাম। তবে সত্যি সত্যি যে আমার সন্দেহটা রমেশবাবুর দিকে যাবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। বিশ্বনাথ আর কিছু বলল না। দুপুরে রোদের আলোটা জানালা দিয়ে এসে পড়েছিল আমাদের ঘরে। বারবার মনে পড়ছিল রমেশবাবুর এই বাড়িতে আসার কথাটা। তার মুখের সেই হাসিটা দেখে একবারও ভাবতে পারিনি যে রমেশবাবু আমাদের সঙ্গে অভিনয় করছিলেন।